হ্যালো এভরিওয়ান, আজ আমরা বাস্তব সংখ্যার পার্ট 3 শুরু করব। এখন আমরা সহমৌলিক সংখ্যা সম্পর্কে জানব। যদি 2 বা 2 এর অধিক সংখ্যার গসাগু এর মান 1 হয় তবে সংখ্যাগুলো পরস্পরের সহমৌলিক সংখ্যা। এখানে কিছু উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো। যেমন প্রথমে আমাদের বলা হয়েছে 2, 3 ও 5। এই তিনটি সংখ্যার গসাগু এর মান বের করি আমরা ফার্স্টে। এখন 2 এর গুণনীয়ক হচ্ছে 1 ও 2, 3 এর গুণনীয়ক হচ্ছে 1 ও 3, 5 এর গুণনীয়ক হচ্ছে 1 ও 5। কারণ যেমন এই 5 হচ্ছে 1 দ্বারা ভাগ যায় বা 1 দ্বারা 5 নিঃশেষে বিভাজ্য, 5 দ্বারা 5 নিঃশেষে বিভাজ্য। সেমভাবে এই 2 আর 3 এর ক্ষেত্রেও এই তিনটি সংখ্যার ভিতরে দেখা যাচ্ছে যে এই তিনটি সংখ্যার একই বা সাধারণ গুণনীয়ক এর মান হচ্ছে 1। একই বা সাধারণ গুণনীয়কের মান হচ্ছে 1, আর এই 1ই সব থেকে বড় একই গুণনীয়ক। তাহলে বলা যায় 2, 3 ও 5 এর গসাগু এর মান 1। তাই 2, 3 ও 5 পরস্পরের সহমৌলিক সংখ্যা। এইবার আমরা 2 নম্বর উদাহরণ খেয়াল করি। 2 নম্বর উদাহরণে বলা হয়েছে 6 ও 35। 6 এর গুণনীয়ক সমূহ 1, 2, 3 ও 6, অর্থাৎ এই চারটি সংখ্যা দ্বারাই 6 নিঃশেষে বিভাজ্য। আবার 35 এর 1, 5, 7 ও 35, অর্থাৎ এই চারটি সংখ্যা দ্বারা 35 নিঃশেষে বিভাজ্য। এখন এই দুইটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে মিল আছে 1, যা সবথেকে বড় গুণনীয়ক। তাহলে আমরা বলতে পারি যে 6 ও 35 এর গসাগু এর মান 1 হওয়ায় 6 ও 35 পরস্পরের সহমৌলিক সংখ্যা। এইবার 5, 7, 3 ও 13 এই চারটি সংখ্যার সবচেয়ে একই বা সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, অর্থাৎ সবচেয়ে বড় বা গরিষ্ঠ সাধারণ একই গুণনীয়ক হচ্ছে 1, যার মান হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে 5, 7, 3 ও 13 এর একই বা সাধারণ সবচেয়ে গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে 1, অর্থাৎ মিলগুলোর ভিতরে সবচেয়ে বড় গুণনীয়ক 1 হয়, গসাগু এর মান 1। তাই বলা যায় 5, 7, 3 ও 13 পরস্পরের সহমৌলিক সংখ্যা। আবার 5 নম্বর উদাহরণে বলা হয়েছে 5, 15 ও 20। 5 এর গুণনীয়ক সমূহ 1, 5, 15 এর 1, 3, 5 ও 15, 20 এর 1, 2, 4, 5, 10 ও 20, অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা 20 নিঃশেষে বিভাজ্য, এই সংখ্যাগুলো দ্বারা 15 নিঃশেষে বিভাজ্য, আর এই দুইটা সংখ্যা দ্বারা 5 নিঃশেষে বিভাজ্য। এখন দেখতে হবে এই তিনটি সংখ্যার ভিতরে মিল আছে এমন সবচেয়ে বড় সংখ্যা কোনটি। 1 আছে, তারপরে 1-এর পরে 5 আছে। তাহলে 5 যেহেতু তিনটি সংখ্যার ভিতরেই আছে 5, তাহলে 5কে আমরা বলতে পারি 5, 15 ও 20 এর গসাগু, যেহেতু 5 সবথেকে বড় সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা বলতে পারি যেহেতু 5 1 এর সমান নয়, কারণ আমাদের সহমৌলিক সংখ্যার সংজ্ঞায় বলা হয়েছে 2 বা 2 এর অধিক সংখ্যার গসাগু যদি 1 হয়, অর্থাৎ এখানে গসাগু এর মান 1 না হয় 5 হয়। 5, 15, 20 পরস্পরের সহমৌলিক সংখ্যা নয়। এইবার 4, 5 ও 7 এর গসাগু আমরা বের করি। এখানে দেখা যাচ্ছে 4, 5 ও 7 এর সবচেয়ে সাধারণ বা একই গরিষ্ঠ বা বড় গুণনীয়ক হচ্ছে 1, অর্থাৎ বলা যায় 4, 5 ও 7 পরস্পরের সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা সংক্ষেপে একটা জিনিস মনে রাখবো, যদি 2 বা 2 এর অধিক সংখ্যার গসাগু এর মান 1 হয় তবে তারা পরস্পরের সহমৌলিক সংখ্যা, যেখানে 1 এর সমান না হলে তারা সহমৌলিক সংখ্যা নয়। আশা করি সহমৌলিক সংখ্যার বিষয়টি বুঝতে পেরেছি। আবার আমি যদি বলি 4, 6, 8, 4 এর গুণনীয়ক সমূহ কি কি? 1, 2, 4 নিজে। 6 এর কি কি? 6 এর আছে 1, 2, 3, 6 নিজে। আবার কি কি আছে 8 এর? 8 এর আছে 1, 2, 4, আবার আছে 8। এই তিনটি সংখ্যার ভিতরে সবচেয়ে একই সাধারণ গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে 2। 2 এখানেও সব থেকে বড়, 2 এখানেও। এই তিনটি সংখ্যার ভেতরে সবচেয়ে একই গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে 2। তাহলে গসাগু সমান 2, যা 1 এর সমান নয়। 2 is not equals to 1। তাহলে বলা যায় 4, 6 ও 8 পরস্পর সহমৌলিক সংখ্যা নয়। এরা সহমৌলিক সংখ্যা নয়। এবার আমরা 1 কেন মৌলিক সংখ্যা নয় এর ব্যাখ্যা করব। যেমন ধরো এখানে 5 এর গুণনীয়ক সমূহ কি? 1 আর 5। এখানে দেখা যাচ্ছে যে 1 আর 5 কিন্তু অসমান, অর্থাৎ আমরা জানি মৌলিক সংখ্যা সমূহ হচ্ছে তারাই যে সকল সংখ্যার গুণনীয়ক সমূহ আছে 2টি আর ওই 2টি গুণনীয়ক পরস্পর আলাদা।
যা আমরা 5 থেকে লক্ষ্য করি। আবার 7 ক্ষেত্রেও সেম, 7 গুণনীয়ক হচ্ছে 1,7, যা পরস্পর থেকে ভিন্ন, অর্থাৎ একই নাই। তার মানে আমরা বলতে পারি যে মৌলিক সংখ্যা হচ্ছে তারাই যাদের অন্তত বা সর্বনিম্ন 2টি গুণনীয়ক থাকবে, কিন্তু ওই 2টি গুণনীয়ক অবশ্যই ভিন্ন হবে। কিন্তু একের ক্ষেত্রে যদি আমরা গুণনীয়কের কথায় আসি, গুণনীয়ক কিন্তু একের ক্ষেত্রে একটাই আমরা পাবো, সেটা হচ্ছে 1 বা 1। তাহলে দেখা যাচ্ছে 1কে 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যেহেতু 0, তাহলে একের একটাই গুণনীয়ক আছে, সেটা হচ্ছে 1। যেহেতু একের সর্বনিম্ন 2টি ভিন্ন গুণনীয়ক নেই, একের শুধু একটি মাত্রই গুণনীয়ক আছে যার মান হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি 1 মৌলিক সংখ্যা নয়। একের যেহেতু 2টি ভিন্ন গুণনীয়ক নেই, তাই 1 হলো মৌলিক সংখ্যা নয় এমন একটি সংখ্যা। 1 হলো মৌলিক সংখ্যা নয় এমন একটি সংখ্যা। তাহলে 1কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। আমি আবার বলি, 1 ছাড়া অন্য মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা যদি দেখি, যেমন 13 কিন্তু 1 দ্বারা বিভাজ্য, ভাগশেষ 0। আবার 13 কিন্তু 13 দ্বারা বিভাজ্য, ভাগশেষ 0। কিন্তু 13 কি আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, যেমন 2? না। 6 দুগুণা 12, ভাগশেষ 1, যা 0 এর সমান নয়। তাহলে 13 1 ও 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নাই। এই জন্য আমরা বলছি 13 মৌলিক সংখ্যা, যেখানে 13 এর যেই 2টি গুণনীয়ক আমরা পেয়েছি সেই 2টি গুণনীয়ক অবশ্যই ভিন্ন। হ্যাঁ, 1 আর 13 কিন্তু সমান নয়, তাহলে 13কে আমরা অবশ্যই মৌলিক সংখ্যা বলতে পারবো। কিন্তু 1 এর শুধুমাত্র একটি গুণনীয়কই আছে, 2টি ভিন্ন গুণনীয়ক নেই। 1 এর শুধু একটি গুণনীয়কই আছে, যার মান 1। সুতরাং বলা যায় 1 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। অতএব 1 হলো মৌলিক সংখ্যা নয় এমন একটি সংখ্যা। 1 হলো মৌলিক সংখ্যা নয় এমন একটি সংখ্যা। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে যে মৌলিক সংখ্যা কেন নয় 1, তাহলে আমরা সংক্ষেপ উত্তর দিয়ে দেবো যে 1 এর 2টি ভিন্ন গুণনীয়ক নেই। 1 এর শুধুমাত্র একটি গুণনীয়ক থাকাই 1 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। যেখানে আমরা 5, 7 আবার 13 দিয়ে উদাহরণটা দেখলাম যে 5 এর 2টি ভিন্ন গুণনীয়ক আছে, 7 এর 2টি ভিন্ন গুণনীয়ক আছে। আবার আরেকটা কথা হচ্ছে, মৌলিক সংখ্যার কিন্তু ওই 2টি ভিন্ন গুণনীয়কই থাকবে, 2টির বেশিও থাকবে না, 2টির কমও থাকবে না, 2টির বেশিও থাকবে না, 2টির কমও থাকবে না। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে তারাই যারা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। যেমন 13 মৌলিক সংখ্যা, 13 1 আর 13 নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। যেমন 2 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগশেষ 1 এসেছে। তোমরা ইচ্ছা করলে বাসায় করে দেখতে পারো যে এই মৌলিক সংখ্যাসমূহ 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু 1 এর ক্ষেত্রে এই শর্তটা মানছে না। তাহলে বলা যায় 1 শুধু 1 দ্বারাই বিভাজ্য, 1 এর 2টি ভিন্ন গুণনীয়ক নেই, তাহলে 1 মৌলিক সংখ্যা নয়। আশা করি 1 কেন মৌলিক সংখ্যা নয় আমরা বুঝতে পারছি। এইবার আমরা দেখব 13 ও 17 কেন মৌলিক সংখ্যা এবং কেন যৌগিক সংখ্যা নয়। প্রথমে আমরা 13 নিয়ে কাজ করি। 13কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 13 একে 13, ভাগশেষ 0। 13কে যদি 13 দ্বারা ভাগ করি তাহলে 13 একে 13, ভাগশেষ 0। তাহলে 13কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ এখানে থাকে 6, যা কি 0 এর সমান নয়। তাহলে আমরা বলতে পারি 13 হচ্ছে 1 এবং ওই সংখ্যা অর্থাৎ 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় বা নিঃশেষে বিভাজ্য নয়। অর্থাৎ 13 এর গুণনীয়ক হচ্ছে 2টি, একটি হচ্ছে 1 আর একটি হচ্ছে 13। তাহলে আমরা বলতে পারি যে 13 হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু 13 কেন মৌলিক সংখ্যা হয়েও যৌগিক সংখ্যা নয়?
13 হচ্ছে যৌগিক সংখ্যা নয়, তার কারণ হচ্ছে 13 2-এর অধিক কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। কারণ 13কে যদি যৌগিক সংখ্যা হতে হয় তাহলে অবশ্যই 13কে 2-এর অধিক অর্থাৎ সর্বনিম্ন 3টি সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে। 3-এর অধিক হলেও সমস্যা নেই। অর্থাৎ আমরা কি বুঝলাম যে 13কে আর 17কে যদি যৌগিক সংখ্যা হতে হয় অবশ্যই এদেরকে অন্তত সর্বনিম্ন 3টি সংখ্যা দ্বারা বিভাজ্য হওয়াই লাগবে। কিন্তু 13 2-এর অধিক সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা বলতে পারি 13 যৌগিক সংখ্যা নয়। একই শর্ত 17 এর ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন 17 1 দ্বারা বিভাজ্য, ভাগশেষ 0। 17 দ্বারা বিভাজ্য, ভাগশেষ 0। কিন্তু 17 কি আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য? দেখি 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। 4 4 16, ভাগশেষ কিন্তু 1। তোমরা করে দেখবা যে 17 এই 1 আর এই 17 নিজে 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা জানি যে সকল সংখ্যাসমূহ 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তারা হচ্ছে মৌলিক সংখ্যা। যেখানে যৌগিক সংখ্যা হতে হলে তাদেরকে অন্তত বা সর্বনিম্ন 3টি সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে। তাই 17 যৌগিক সংখ্যা নয়। 17 যৌগিক সংখ্যা নয়। 17 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। কারণ 17কে আমরা 1 এবং 17 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারিনি, অর্থাৎ ভাগশেষ 0 আনতে পারিনি। তাহলে 17 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, সেই সাথে 13ও একটি মৌলিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি 13 ও 17 1 এবং ওই 13 ও 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না হওয়ায় 13 ও 17 মৌলিক সংখ্যা। কিন্তু 13 ও 17 এর ক্ষেত্রে ওই দুইটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা 13 ও 17 এর গুণনীয়ক নেই, বা 13 ও 17 অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। কারণ যৌগিক সংখ্যা হতে হলে অন্তত 2-এর অধিক অর্থাৎ সর্বনিম্ন 3টি সংখ্যা দ্বারা বিভাজ্য হওয়াই লাগবে। 3-এর অধিকও হতে পারে। তাহলে বলা যায় 13 ও 17 যৌগিক সংখ্যা নয়, অর্থাৎ 13 ও 17 যৌগিক সংখ্যা হওয়া সম্ভব নয়। 13 ও 17 মৌলিক সংখ্যা। এইবার আমরা দেখব 8 ও 14 কেন যৌগিক সংখ্যা এবং কেন মৌলিক সংখ্যা নয়। আমরা প্রথমেই বলে দিই যে যৌগিক সংখ্যা হতে হলে 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হওয়া লাগবে, অর্থাৎ সর্বনিম্ন 3টি সংখ্যা দ্বারা বিভাজ্য হলেই কেবলমাত্র ওই সংখ্যাটি যৌগিক সংখ্যা হবে। কিন্তু মৌলিক সংখ্যার ক্ষেত্রে কেবলমাত্র 2টি সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে। 2-এর অধিকও হওয়া যাবে না, 2-এর কমও হওয়া যাবে না। তাহলে এইটাই হচ্ছে যৌগিক ও মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য। যেখানে 8কে 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, 8কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, আবার 8 2 দ্বারা বিভাজ্য, ভাগশেষ 0, আবার 8 4 দ্বারাও বিভাজ্য। যদি 8 শুধু 1 এবং শুধু 8 দ্বারা বিভাজ্য হতো তাহলে 8কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারতাম। কিন্তু 8 যেহেতু শুধু 2টি সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, যেহেতু 2-এর অধিক অর্থাৎ 3টি সংখ্যা দ্বারা বিভাজ্য বা 3-এর অধিক সংখ্যা দ্বারাও বিভাজ্য, যেমন আরেকটা সংখ্যা কি 4 দ্বারা বিভাজ্য, এই জন্য 8 মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা হতে হলে 8কে 2টি সংখ্যা দ্বারাই বিভাজ্য হতে হতো। 2-এর অধিক হলেও হবে না, 2-এর কম হলেও হবে না। যেখানে 8 2-এর অধিক অর্থাৎ সর্বনিম্ন বা সর্বোচ্চ 4টি সংখ্যা দ্বারা বিভাজ্য হওয়ায় 8 হচ্ছে যৌগিক সংখ্যা। যেখানে 8-এর গুণনীয়ক সমূহ 1 2 4 8, এই যে 8-এর সর্বোচ্চ গুণনীয়ক হচ্ছে 4টি, তাহলে 8 হচ্ছে যৌগিক সংখ্যা। এবার 14 এর ক্ষেত্রেও সেম শর্ত প্রযোজ্য। কারণ 14কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 0, 14কে যদি আমরা 14 দ্বারা ভাগ দিই তাহলে ভাগশেষ 0। 14 কিন্তু এই দুইটা সংখ্যা ছাড়াও আরো একটা সংখ্যা দিয়ে বিভাজ্য, যে আরেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য, যেমন সেটা হচ্ছে 7। অর্থাৎ 14 2টি সংখ্যার বেশি সংখ্যা দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 14 এর গুণনীয়ক সমূহ 1 আছে, 2 আছে, 7 আছে, 14 আছে। যেহেতু 14 সর্বনিম্ন 3টি অথবা আরো এর বেশি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে 14কে অবশ্যই বলা যায় 14 একটি যৌগিক সংখ্যা। আবার 14কে যদি মৌলিক সংখ্যা হতে হতো 14কে অবশ্যই 2টি সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হতো, সেটি হচ্ছে
1 আর 14 নিজেই 14 দ্বারা বিভাজ্য হতে হতো, কিন্তু 14 যেহেতু 2 এর অধিক অর্থাৎ 4টি সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে 14 হচ্ছে অবশ্যই যৌগিক সংখ্যা, 14 মৌলিক সংখ্যা নয়। আশা করি আমরা বুঝতে পারছি। এইবার আসি 13, 17, 12, 3 ও 35 যে সহমৌলিক সংখ্যা, এগুলো প্রমাণ করতে হবে। এখন সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা শর্ত কি জানি? যে সকল সংখ্যাসমূহের গসাগু এর মান 1 অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের মান 1, তারা পরস্পরের সহমৌলিক সংখ্যা। যেমন 13 এর গুণনীয়ক কি কি আছে? 1 আছে, 13 আছে। 17 এর কি কি আছে? 1 আছে, 17 আছে। তারপরে 12 এর কি কি আছে? 1 আছে, 2 আছে, 6 আছে, আবার 3 আছে, 4 আছে, আর 12 নিজে আছে। আবার 3 এর কি কি আছে? 1 আছে গুণনীয়ক, 3 আছে গুণনীয়ক। আবার 35 এর কি কি আছে? 35 এর 1 আছে, 5 আছে, 7 আছে, 35 আছে। এখন এই 13, 17, 12, 3 ও 35 এই সংখ্যাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে সাধারণ একই ধরনের সবচেয়ে বড় গুণনীয়ক আছে 1। এখানেও 1 আছে, এখানেও 1 আছে, 1 1 1। বাদ বাকি কোনোটার সাথে মিল নেই। যেমন 5 এখানে আছে, এইটাই নেই, তাহলে 5 গসাগু না। 7 এখানে আছে, কিন্তু 7 অন্যান্য কোনো জায়গায় নেই, তাহলে 7 গসাগু না। সেমভাবে 35ও গসাগু না। তাহলে 3 এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই, তাহলে 3 গসাগু না। তার মানে এগুলো কোনোটাই আমাদের গসাগুয়ের মান না। যেহেতু 1 এই সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে বড় এবং সাধারণ বা একই গুণনীয়ক, অতএব এদের গসাগু 1। তাই আমরা বলতে পারবো যে 13, 17, 12, 3 ও 35 পরস্পর সহমৌলিক সংখ্যা। 13, 17, 12, 3 ও 35 পরস্পরের সহমৌলিক সংখ্যা। আশা করি আমরা এই প্রশ্নটা বুঝতে পারছি। পূর্ণ সংখ্যা বুঝতে হলে আমাদের এই শর্তগুলো মাথায় রাখতে হবে। যেমন সকল ধনাত্মক সংখ্যা, সকল ঋণাত্মক সংখ্যা ও শূন্য, এগুলো সবই পূর্ণ সংখ্যার শর্ত। আবার এই ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে অবশ্যই অখণ্ড হতে হবে, অর্থাৎ খণ্ডিত নয় এমন সংখ্যা হতে হবে, যা আমরা এই সংখ্যা রেখা লক্ষ্য করলে বুঝতে পারবো। দেখা যাচ্ছে সংখ্যা রেখার ডান দিকে সকল সংখ্যা ধনাত্মক, আবার বাম দিকে সকল সংখ্যা ঋণাত্মক, অর্থাৎ এই ধনাত্মক ও ঋণাত্মক সকলেই পূর্ণ সংখ্যা, এমনকি শূন্য নিজেও পূর্ণ সংখ্যা। এখানে -4 এটি কিন্তু খণ্ডিত নয়, অর্থাৎ এটি একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা। আবার +1.5 এটি যেহেতু খণ্ডিত সংখ্যা অর্থাৎ বিভক্ত সংখ্যা, তাহলে এটি পূর্ণ সংখ্যা না। এটিও পূর্ণ সংখ্যা না, যেহেতু এটি খণ্ডিত হয়ে আছে। +1 কিন্তু খণ্ডিত নয়, অর্থাৎ এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার +2 এটিও ধনাত্মক পূর্ণ সংখ্যা, -2 ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হতে হলে আমরা এই শর্তগুলো মাথায় রাখলে বুঝতে পারবো যে সকল ধনাত্মক সংখ্যা, সকল ঋণাত্মক সংখ্যা ও শূন্য নিজেও পূর্ণ সংখ্যা। কিন্তু এই ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা অবশ্যই অখণ্ড সংখ্যা হতে হবে, অর্থাৎ এটি কিন্তু একটি বিভক্ত বা খণ্ডিত সংখ্যা, তাহলে 7.96 পূর্ণ সংখ্যা নয়। আবার 4.93 এটিও একটি বিভক্ত বা পূর্ণ সংখ্যা, তাই 4.93 পূর্ণ সংখ্যা নয়। তাহলে পূর্ণ সংখ্যা হতে হলে সকল ধনাত্মক সংখ্যা, সকল ঋণাত্মক সংখ্যা এবং শূন্য এগুলো হয়েও আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই সংখ্যাগুলো যাতে অখণ্ড হয়, অর্থাৎ খণ্ডিত না হয়। শূন্য তো আর খণ্ডিত হয় না, শূন্যকে আমরা বাদ দিয়ে বাদবাকি ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, সেটা যেন অখণ্ড সংখ্যা হয়, অর্থাৎ খণ্ডিত নয় এমন সংখ্যা হয়। বাকি শূন্য তো বোঝাই যাচ্ছে পূর্ণ সংখ্যা। এবার আসি ভগ্নাংশ সংখ্যায়। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে p/q আকার হতে হবে। p যেখানে ভগ্নাংশটির লব এবং q ভগ্নাংশটির হর। আবার নিচের হর অর্থাৎ q 1-এর অসমান হবে, অর্থাৎ 1-এর সমান হবে না। আবার q এর মান 0 এর সমান হবে না। আবার q দ্বারা p নিঃশেষে বিভাজ্য হবে না। আমরা এই উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো। যেমন 1/2 এটি একটি ভগ্নাংশ সংখ্যা, কারণ এটি p/q আকারের, যেখানে লবও আছে হরও আছে। আবার 2 নম্বরে q যেহেতু 1-এর সমান নয়, এখানে হর কিন্তু 2, যা 1-এর সমান নয়। আবার এই 2 কিন্তু 0 এর সমান
নয়, তাহলে 1/2 একটি ভগ্নাংশ সংখ্যা। আবার 3/2 এটিও একটি ভগ্নাংশ সংখ্যা। -5/3 এটিও ভগ্নাংশ সংখ্যা, এটিও। আবার 16/4 এটি কিন্তু ভগ্নাংশ সংখ্যা নয়, কারণ 16কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই, অর্থাৎ 4 4 16 ভাগফল 4, তাহলে এখানে দেখা যাচ্ছে যে লব হর দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য। তাহলে 16/4 ভগ্নাংশ সংখ্যা নয়। আবার 8 ভগ্নাংশ সংখ্যা নয়, কারণ 8কে আমরা এইভাবে লিখতে পারি। 8কে যদি এইভাবে লিখি, নিচে 1 চলে আসছে, কিন্তু ভগ্নাংশ সংখ্যা হতে হলে তো নিচে 1 হওয়া যাবে না, তাহলে 8 আমাদের ভগ্নাংশ সংখ্যা নয়। আবার 5কে যদি 0 দ্বারা ভাগ দিই, তাহলে কিন্তু জিনিসটা অনির্ণীয় চলে আসবে, অর্থাৎ অসীম একটা সংখ্যা চলে আসবে। এটা কিভাবে অসীম একটা সংখ্যায় পৌঁছায়, অর্থাৎ ইনফিনিটি একটা সংখ্যায় পৌঁছায়, আমরা এটার প্রমাণ পরবর্তীতে দেখব ইনশাল্লাহ। তাহলে যেহেতু নিচের হরটা 0 এর সমান হতে পারবে না, কিন্তু এখানে 0 হয়ে গিয়েছে, তাই 5/0 আমাদের ভগ্নাংশ সংখ্যা নয়। আবার 4 কিন্তু ভগ্নাংশ সংখ্যা নয়, কারণ 4 এর নিচে মনে মনে 1 থাকে, তাই এটিও ভগ্নাংশ সংখ্যা নয়। আবার -13 এটির নিচেও মনে মনে 1 থাকে, তাই -13 ভগ্নাংশ সংখ্যা নয়। আবার 17/25 প্রথমত এটি p/q আকারের, তারপরে এর নিচের হরটা 1 এর সমান নয়, আবার নিচের হরটা 0 এর সমান নয়। আবার এই লব হর দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয়, তাই আমরা বলতে পারবো 17/25 একটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি, 15/1। 15/1 কিন্তু নিচে হর 1 হয়ে গিয়েছে, তাহলে 15/1 এটি ভগ্নাংশ সংখ্যা নয়। তাহলে এটি ভগ্নাংশ সংখ্যা, এটি ভগ্নাংশ সংখ্যা নয়, এটি কিন্তু ভগ্নাংশ সংখ্যা নয়, কারণ নিচে মনে মনে 1 আছে, আর কিউ 1 এর সমান হতে পারবে না, অর্থাৎ হর 1 এর সমান হতে পারবে না। আবার 36কে যদি 12 দ্বারা ভাগ দিই, 4 12 36, অর্থাৎ 36 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কিন্তু আমাদের শর্ত অনুযায়ী কিউ অর্থাৎ হর দ্বারা লব নিঃশেষে বিভাজ্য হবে না, কিন্তু এখানে হর দ্বারা লব নিঃশেষে বিভাজ্য হয়ে যাওয়ায় 36/12 আমাদের ভগ্নাংশ সংখ্যা নয়, তাহলে এটিও ভগ্নাংশ সংখ্যা নয়। তাহলে আমরা মনে রাখবো, ভগ্নাংশ সংখ্যা হতে হলে অবশ্যই p/q আকার হবে, অর্থাৎ ভগ্নাংশ আকার হবে, যেখানে p লব এবং q হর। আবার নিচের হরটা 1 এর সমান হবে না, নিচের হরটা 0 এর সমান হবে না, আবার নিচের হর দ্বারা লবকে ভাগ করা যাবে না, অর্থাৎ কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হবে না, বা হর দ্বারা লব নিঃশেষে বিভাজ্য হবে না। এই শর্তগুলো মানলে আমরা বলতে পারবো সেটি ভগ্নাংশ সংখ্যা। আবার ধরো 4/2, এটি সব শর্ত মানলেও এই 4 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ ভাগফল 2, তাহলে এটিও আমাদের ভগ্নাংশ সংখ্যা নয়। কিন্তু আমি যদি বলি 4/7, এটি কিন্তু আমাদের ভগ্নাংশ সংখ্যা, কারণ নিচে 7 0 এর সমান নয়, আবার এই নিচের 7 1 এর সমান নয়, আবার নিচের 7 দ্বারা এই 4 নিঃশেষে বিভাজ্যও নয়। তাহলে আমরা আবার আরেকটা জিনিস বলতে পারি, এটি p/q আকারের। তাহলে আমরা বলতে পারি 4/7 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যার বিষয়টি আশা করি বুঝতে পারছি। ভগ্নাংশ সংখ্যা সাধারণত 2 প্রকার, একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপরটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেখানে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে তারাই যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, আবার অপ্রকৃত ভগ্নাংশ তারাই যেই ভগ্নাংশের লব হর অপেক্ষা বড়। তাহলে লব ছোট হর বড় হলে সেটা প্রকৃত ভগ্নাংশ, আর লব বড় হর ছোট হলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। এখানে বিশেষ দ্রষ্টব্য আমরা খেয়াল করলে দেখব, ভগ্নাংশ সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ সংখ্যাও বলা যায়। তাহলে সাধারণ ভগ্নাংশ সংখ্যা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার আরেকটি নাম, যেখানে ভগ্নাংশ সংখ্যা হচ্ছে সাধারণ ভগ্নাংশ সংখ্যার সংক্ষিপ্ত নাম। এইবার আমরা প্রকৃত ভগ্নাংশ দেখি। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি লব ছোট হর বড়, অর্থাৎ লব অপেক্ষা হর বড়, লব অপেক্ষা হর বড়। যেমন 5/7, এখানে 5 ছোট 7 বড়, তাহলে আমরা বলবো এটি একটি প্রকৃত ভগ্নাংশ। আবার 13/15, এটি একটি প্রকৃত ভগ্নাংশ, এটিও প্রকৃত ভগ্নাংশ, এটিও, কারণ এই সবগুলো ক্ষেত্রে লব ছোট হর বড়।
আমরা যেগুলোর ক্ষেত্রে হর বড় আর লব ছোট দেখব সেগুলোই একমাত্র প্রকৃত ভগ্নাংশ। তাহলে বলা যায় এগুলো প্রকৃত ভগ্নাংশ। এইবার অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব বড় আর হর ছোট তারা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখানে আমরা খেয়াল করলে দেখব প্রত্যেকটির ক্ষেত্রে 7 উপরে বড় আর 5 ছোট, 15 বড় 13 ছোট, 7 বড় 4 ছোট, 53 বড় 29 ছোট। তাহলে এর প্রত্যেকটি ক্ষেত্রে 7 5 অপেক্ষা বড়, 15 13 অপেক্ষা বড়। তাহলে এক্ষেত্রে লব বড় হর ছোট। তাহলে প্রত্যেকটি ভগ্নাংশ এক একটি অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি অপ্রকৃত ভগ্নাংশের বিষয়টা বুঝছি। যেখানে প্রকৃত ভগ্নাংশ কি, যে ভগ্নাংশগুলোর লব ছোট হর বড় সেগুলোই প্রকৃত ভগ্নাংশ, আর যে ভগ্নাংশগুলোর লব বড় হর ছোট সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশগুলোর লব বড় হর ছোট সেটি অপ্রকৃত ভগ্নাংশ। এইবার আসি মূলদ সংখ্যায়। মূলদ সংখ্যা জানতে হলে আমাদের কিছু শর্ত মাথায় রাখতে হবে, যেমন পি বাই কিউ আকার হবে, নিচের হর অর্থাৎ কিউ 0 এর সমান হবে না, নিচের কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হবে। যেখানে আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দেখেছিলাম কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হবে না, কিন্তু এই ক্ষেত্রে নিচের হর কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হবে। আবার কিউ এর মান 1 হতেও পারে। এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে যেহেতু কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য, যেমন 4/2, তাহলে কি হয়, ভাগফল 2, অর্থাৎ 2 দ্বারা 4 নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 2 এর নিচে মনে মনে 1 আছে। যেহেতু হর দ্বারা লব বা কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হবে, তাই আমরা বলতে পারি নিচের হরের মান 1 হতে পারে। প্রথম উদাহরণটি আমরা লক্ষ্য করলে দেখব এটি পি বাই কিউ আকারের, যেখানে 1 হতে পারে নিচের হরটা আমরা শর্ত অনুযায়ী দেখছি। তাহলে এটি একটি মূলদ সংখ্যা। আবার 9/3, এই 9 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 3 9, তাহলে এটিও একটি মূলদ সংখ্যা। আবার 2/5, এই 2/5কে আমরা মূলদ সংখ্যাও বলতে পারবো, আবার ভগ্নাংশ সংখ্যাও বলতে পারবো। কিন্তু এই 3/1কে আমরা ভগ্নাংশ সংখ্যা বলতে পারবো না, কারণ আমরা জানি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে নিচের হরটা 1 হতে পারবে না। তার মানে আমরা দেখছি যে সকল ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা, কিন্তু সকল মূলদ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা নয়। কারণ মূলদ সংখ্যার ক্ষেত্রে সব ক্ষেত্রে এই নিচে 1 থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু যেখানে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই এই নিচের হরটা 1 হওয়া সম্ভব না। আবার আরেকটা উদাহরণ লক্ষ্য করলে দেখব যে 7/-4, এটি একটি মূলদ সংখ্যা। আবার একইভাবে এটি একটি ভগ্নাংশ সংখ্যাও। কিন্তু 7/1 এটি কি ভগ্নাংশ সংখ্যা? না, কারণ নিচে 1 হয়ে গিয়েছে। 1 হওয়া যাবে না, 1 হওয়া যাবে না। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে নিচের হরটা যদি 1 হয়ে যায় তাহলে সেটি আর ভগ্নাংশ সংখ্যা থাকবে না। কিন্তু অন্যভাবে এটি একটি মূলদ সংখ্যা। এই জন্য আমরা বলতে পারছি যে সকল ভগ্নাংশ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সকল মূলদ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা নয়। আবার 4/13, এটি একটি মূলদ সংখ্যা, কারণ আমরা জানি মূলদ সংখ্যা হতে হলে পি বাই কিউ আকার হতে হবে। আবার নিচের হরটা 0 সমান হওয়া যাবে না। আবার নিচের হরটা 1ও হতে পারে বা 1 নাও হতে পারে। এক্ষেত্রে 13 হয়েছে, তার মানে এটি একটি মূলদ সংখ্যা। আবার একইভাবে এটি একটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যাও বলতে পারবো। কিন্তু নিচের এই 13 যদি 1 হয়ে যেত তাহলে এটি মূলদ সংখ্যা হলেও তখন আর ভগ্নাংশ সংখ্যা হতো না, কারণ ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে নিচে 1 থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, অথবা নিচের হর দ্বারা লব কোনোভাবেই বিভাজ্য হবে না ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, কিন্তু মূলদ সংখ্যার ক্ষেত্রে হবে। তাহলে সকল ভগ্নাংশ সংখ্যাকে আমরা অবশ্যই মূলদ সংখ্যা বলতে পারবো। আবার 2/0, এটি কিন্তু মূলদ সংখ্যা নয়, কারণ নিচে হরটা 0 হয়ে গিয়েছে। আবার 0 কিন্তু মূলদ সংখ্যা, কারণ আমরা কি জানি এখানে 5 নম্বর শর্তে সকল পূর্ণ সংখ্যা সমূহ মূলদ সংখ্যা। তাহলে সকল পূর্ণ সংখ্যা সমূহ যদি মূলদ সংখ্যা হয় তাহলে 0 নিজেও তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটি একটি মূলদ সংখ্যা। আবার সকল ভগ্নাংশ সংখ্যাও মূলদ সংখ্যা, যেটা আমরা বুঝতে পারছি। আবার 0কে 5 দ্বারা ভাগ করলে এর মান আসে 0, তাহলে এটিও একটি মূলদ সংখ্যা। আবার 0কে -7 দ্বারা ভাগ করলে এটিও একটি 0ই আসে। যেহেতু 0 একটি পূর্ণ সংখ্যা আর সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, তাহলে এটিও একটি মূলদ সংখ্যা। আবার 7/1, এটিও কিন্তু একটি মূলদ সংখ্যা, কিন্তু এটি একটি ভগ্নাংশ সংখ্যা নয়। আমি আবারও বলছি যে 4/7 এটি ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে, কারণ ভগ্নাংশ সংখ্যা হতে হলে পি বাই কিউ আকারের হতে হবে,
হ্যাঁ এটি পি বাই কিউ আকারের। আবার নিচের হরটা শূন্যের সমান হবে না, হ্যাঁ 7 শূন্যের সমান নয়। আবার নিচের হরটা 1-এর সমান নয়, আবার হ্যাঁ ঠিক আছে 7 1-এর সমান নয়। তাহলে বলা যায় 4/7 ভগ্নাংশ সংখ্যা, কিন্তু এটি আবার মূলদ সংখ্যাও। কিন্তু এখানে যদি 7-এর জায়গায় আমরা যদি 1 করে দিতাম, মানে 4/1 করে দিতাম, তাহলে কিন্তু এটি মূলদ সংখ্যা হলেও ভগ্নাংশ সংখ্যা হতো না। তাহলে বলা যায় ভগ্নাংশ সংখ্যা হতে হলে শুধু আমরা একটা জিনিস মাথায় রাখবো, নিচের হর দ্বারা লব নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না, অর্থাৎ আবার নিচে 0 হওয়া যাবে না, আবার নিচে 1 হওয়া যাবে না। কিন্তু আবার এই ক্ষেত্রে এই শর্তগুলো মানলে সকল ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা 3/7 বা 5/3 যাই বলি না কেন এগুলো সবই মূলদ সংখ্যা হবে। যেখানে 3/7 এটি একটি মূলদ সংখ্যা, কারণ সব শর্ত মানছে। আবার এটি ভগ্নাংশ সংখ্যাও, কারণ এটি ভগ্নাংশ সংখ্যার শর্তও মানছে, কারণ মূলদ সংখ্যার ভিতরে ভগ্নাংশ সংখ্যার শর্ত বিদ্যমান। আবার 5/3 এটিও একটি মূলদ সংখ্যা, আবার ভগ্নাংশ সংখ্যাও। আবার 13/29 এটিও মূলদ সংখ্যা। আবার -17/19 এটিও একটি মূলদ সংখ্যা। আবার যেখানে 8/1 এটি মূলদ সংখ্যা হলেও এটি ভগ্নাংশ সংখ্যা নয়, কারণ 8/1 এর ক্ষেত্রে মূলদ সংখ্যার শর্ত মানলেও ভগ্নাংশ সংখ্যার শর্ত মানছে না। কিন্তু তুমি যেই ভগ্নাংশ সংখ্যায় লেখো না কেন, যেমন 3/7, 5/3, তারপরে 2/9, যে মূলদ সংখ্যায় লেখো না কেন তার প্রত্যেকটি ক্ষেত্রেই মূলদ সংখ্যার শর্ত মানছে। অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে প্রত্যেকটি উদাহরণের ক্ষেত্রে আমরা দেখব যে এটি মূলদ সংখ্যার শর্ত মানছে। তাই আমরা বলতে পারবো যে সকল ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা। বাস্তব সংখ্যার পরবর্তী লেকচারগুলো পেতে আমার সাথে তোমরা লেগে থাকো। আমি অবশ্যই তোমাদেরকে ভালোভাবে ইনশাল্লাহ সব কিছু বুঝাইয়ে দেবো, যাতে তোমরা ভালোভাবে এই অধ্যায়টা কমপ্লিট করতে পারো। আশা করি তোমরা নিরাশ হবে না। আমার ভিডিওটি যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।